প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা জানো, এই করোনাকালীন সময় তোমাদের কলেজ বন্ধ থাকলেও তোমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু থেমে নেই। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে প্রতিনিয়ত এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তোমরা যদি প্রতিনিয়ত এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, তাহলে আশা করি ক্লাস না হওয়ার যে ক্ষতি বা ঘাটতি তা কিছুটা হলেও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে বেশ উপকৃত হবে। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের পাঠদানের বিষয় বিবি অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমন্বয় ও সমাপনী দাখিলা। বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগ হিসাব বিজ্ঞানের নীতিমালার সপ্তম অধ্যায়ের সমন্বয় এবং সমন্বয় দাখিলার ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছিলাম। বেসিক যেই সমন্বয় দাখিলাগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটি হচ্ছে দ্য লেজার অফ ঢাকা ডেন্টাল rental agency on March 31st on current year includes the following selected accounts before adjusting have been prepared. এখানে একটি অ্যাডজাস্টিং এর যেই ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে নেব। ডেবিট ক্রেডিট দিকে প্রিপেড ইন্স্যুরেন্স 36,000 টাকা, সাপ্লাইস 2,800, ইকুইপমেন্ট 25,000 টাকা, accumulated depreciation 8,400, notes payable 20,000, unearned rent 9,900, rent revenue 6,000, interest expense এখানে জিরো দেওয়া রয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স নেই, wages expense 14,000. Analysis of the account show the following. নিচের যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখানে কী করতে হবে, অ্যাডজাস্টিং করতে হবে। সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 1,500, দ্য ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড টাকা 400 পার মান্থ, 1/3 of the unearned rent was earned during the quarter, interest of the 500 is accrued on the notes payable, supplies on hand total টাকা 900, insurance expired at the rate of টাকা 500 per month, prepare adjusting entries on 31st March 2014. 2014 সালের 31শে মার্চের আমাদের কী করতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। এবার খেয়াল করি, এইটা কিন্তু আমাদের 3 মাসের কোয়ার্টারের জন্য কিন্তু এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা তৈরি করব, ঠিক আছে? তাহলে প্রথম যেই অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা একটু খেয়াল করি, সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট 1,500, 1,500 টাকার সেবা প্রদান করা হয়েছে অন অ্যাকাউন্টে, অর্থাৎ ধারে সেবা প্রদান করা হয়েছে কত টাকা, 1,500 টাকা। এটার যদি আমি অ্যাডজাস্টিং এন্ট্রি করি, সেই অ্যাডজাস্টিংটা কী হবে সেটা আমরা একটু দেখব। অ্যাডজাস্টিং এন্ট্রির যে জার্নালটি হবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট।
অর্থাৎ সেবা প্রদান করে সেবার বিপরীতে যেই টাকাটি পাওয়ার কথা সেই টাকাটি নগদে না পেয়ে ধারে পাওয়া গেল, অর্থাৎ পরবর্তীতে পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমাদের পূর্ববর্তী স্লাইডে আবার একটু ফিরে যাই পরবর্তী যেই প্রশ্নটি ছিল সেটা দেখার জন্য। দ্য ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড টাকা 400 পার মান্থ, প্রতি মাসে ডেপ্রিসিয়েশন ধরা হয় কত টাকা করে? 400 টাকা করে। তাহলে আমাদের অ্যাডজাস্টিং যেই এন্ট্রিটা হবে সেটা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা এখানে আমাদের ইকুইপমেন্ট লেখা রয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য। কার উপর ডেপ্রিসিয়েশন ধরা হয়েছে? ইকুইপমেন্টের উপর। কত টাকা? পার মান্থ হচ্ছে 400 টাকা। যেহেতু আমরা এটা কোয়ার্টারলি করছি অর্থাৎ 3 মাস মেয়াদি করছি, সুতরাং এই 400 টাকাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত টাকা হবে? 1200 টাকা। 1200 টাকা হবে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 12 টাকা, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 1200 টাকা। এবার 3 নাম্বার যে এন্ট্রিটি ছিল সেটা একটু খেয়াল করি। 1/3 অফ দ্য আনআর্নড রেন্ট ওয়াজ আর্নড, অর্থাৎ 3 ভাগের 1 অংশ আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়, এখন কি হয়েছে? আয়ে রূপান্তর হয়েছে। যদি আয়ে রূপান্তর হয় সেক্ষেত্রে আমাদের এই আনআর্নড আগে ছিল হচ্ছে ক্রেডিট, এখন আনআর্নড হয়ে যাবে ডেবিট, আর রেন্ট এক্সপেন্স হয়ে যাবে, রেন্ট রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট। তাহলে আনআর্নড রেন্ট হচ্ছে ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 3300 টাকা। 3300 টাকা এটা আমাদের এই ব্যয় করে নিতে হবে। সেটা কিভাবে? আনআর্নড রেভিনিউ হচ্ছে আমাদের 9900 টাকা ছিল। এই 9900 টাকাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসেরটা বের হবে, 1/3টা বের হবে 3300, অর্থাৎ কোয়ার্টারেরটা বের করতে হবে 3 ভাগের 1 অংশ। তাহলে 9300কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 3300। তাহলে 3300 আনআর্নড এখন কি হয়েছে? আর্নে অর্থাৎ রেন্ট রেভিনিউতে রূপান্তর হয়েছে। সেক্ষেত্রে জার্নালটা কি সেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট 3300 টাকা অ্যান্ড রেন্ট রেভিনিউ ক্রেডিট 3300 টাকা। এবার 4 নাম্বার, ইন্টারেস্ট অফ টাকা 500 ইজ একুয়ার্ড অন দ্য নোটস পেয়েবল। নোটস পেয়েবলের উপর 500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স বকেয়া রয়েছে। সেক্ষেত্রে আমাদের জার্নাল হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা? 500 টাকা ডেবিট হবে। আর কিসের উপর আমরা ইন্টারেস্টটা পাচ্ছি সেইটা হচ্ছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল হচ্ছে আমাদের ক্রেডিট, আর নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট হবে ডেবিট। আমাদের এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ দায় থেকে সকল প্রকার ইন্টারেস্ট হবে ডেবিট, আর অ্যাসেট থেকে যদি কোনো ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে সেটা হবে ক্রেডিট। তাহলে আমাদের জার্নালটা কী হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে আর নোটস পেয়েবল ক্রেডিট হবে। সাপ্লাইজ অন হ্যান্ড টাকা কত টাকা? 900 টাকা, অর্থাৎ সাপ্লাইজ বর্তমানে আমার হাতে রয়েছে 900 টাকার। তাহলে সাপ্লাইসের পরিমাণ ছিল কত? সাপ্লাইসের পরিমাণ হচ্ছে 2800। 2800 সাপ্লাইসের পরিমাণ থাকলে সেটা যদি 900টা বর্তমানে থাকে তাহলে আমি ইউজ করেছি কত? ইউজ করেছি হচ্ছে 1900। যেটা ইউজ করেছি সেটার জন্য কিন্তু আমি কী করবো? জার্নালটা দিব। তাহলে আমাদের এখানে সাপ্লাইস এক্সপেন্স হয়েছে মূলত 1900 টাকা। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে আর সাপ্লাইস ক্রেডিট হবে। আমরা একটু জার্নালটা দেখে নিই কীভাবে জার্নালটা হবে সেটা দেখি। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর হচ্ছে সাপ্লাইস ক্রেডিট কত টাকা? 1900 টাকা। কেন? কারণ আমাদের এই 2800 টাকার মধ্যে 900 টাকা বর্তমানে রয়েছে, আর আমি ইউজ করেছি যতটুকু, আমি সেটার জন্য কী করবো? জার্নালটা দেবো। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 1900 টাকা আর সাপ্লাইস ক্রেডিট 1900 টাকা। এবার আমাদের লাস্ট যে এন্ট্রিটা সেটা আবার একটু দেখে নেই। ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা 500 পার মান্থ। প্রতি মান্থে আমাদের কী করা হয়? 500 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে থাকে। তাহলে আমাদের কত মাসের ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হবে? 3 মাসের ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হবে। আমরা ইন্স্যুরেন্স মূলত প্রদান করেছিলাম যত মাসের, সেইটা প্রিপেড ইন্স্যুরেন্স নামে ছিল। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল, আর এখন এই প্রিপেড ইন্স্যুরেন্স
ইন্স্যুরেন্স এক্সপায়ার হওয়ার ফলে অ্যাকচুয়াল এক্সপেন্সে রূপান্তর হচ্ছে, সেক্ষেত্রে প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু কমে যাচ্ছে। প্রিপেড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কত মাসের? 3 মাসের। প্রতি মাসে কত টাকা? 500 টাকা। 3 মাসে কত হবে? 1500 টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1500 টাকা আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1500 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল টাকা রেন্টাল এজেন্সির, সেটা আমরা করলাম। তোমরা ইতিমধ্যে কীভাবে ঘর কাটতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি। একটা 5টা ঘর কাটবে। প্রথম ঘরে থাকবে হচ্ছে ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইভাবে করে তারপর আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল এখানে নাম্বারটা দিয়ে তোমরা কী করবে? সিরিয়াল মেনটেন করে লিখবে। হ্যাঁ, তোমরা চাইলে এটা 1 2 দিয়ে লিখতে পারো, চাইলে এটা ABCD দিয়ে লিখতে পারো, চাইলে এটা রোমান সংখ্যার দিয়েও তোমরা এটা লিখতে পারো। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিটা। আমরা এটা করলাম। তোমাদের জন্য একটি এখন হোমওয়ার্ক থাকবে, তোমরা সেই হোমওয়ার্কটি বাসায় করবে। প্রবলেম 2, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। দ্য ফ্লোয়িং আর দ্য লেজার ব্যালেন্স অফ রতনস ডেন্টাল কেয়ার ফর দ্য ফার্স্ট কোয়ার্টার। এটাও 3 মাস মেয়াদি একটি অ্যাডজাস্টিং এন্ট্রি। ইন্ডেড অন 31st March 2004. Before adjusting entries have been passed. Supplies 4,500, prepaid insurance 5,800, equipment 50,000, accumulated depreciation equipment 20,600, notes payable 45,000, OSS expense 25,000, accounts receivable 50,000, unearned service revenue 21,000, service revenue 55,000, interest expense 6,300. Analysis of the account show the following: 2/3 of unearned service revenue earned during the period. এই ডিউরিং দ্য পিরিয়ডের মধ্যে 2/3 3 ভাগের 2 অংশ আনআর্নড রেভিনিউ কি হয়েছে? আর্ন হয়েছে। এর আগের প্রশ্নে ছিল 1/3, এখন হচ্ছে 2/3 আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন হয়েছে। জার্নালটা কি তোমরা জানো? আনআর্নড রেভিনিউ এখন যদি আর্ন হয়ে থাকে সেটা ডেবিট হবে, আর যেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে আনআর্নড রেভিনিউ কত এই প্রশ্নে দেওয়া আছে? আনআর্নড সার্ভিস রেভিনিউ দেওয়া আছে আমাদের 21,000 টাকা। 21কে তুমি কী করবে? 3 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে আবার কী করবে? 2 দিয়ে গুণ করবে। দ্য সাপ্লাইজ অন হ্যান্ড 1,300 টাকা। আমাদের সাপ্লাইজ এখানে ছিল 4,500। এই 4,500 থেকে তুমি মাইনাস করবে 1,300। এটা হচ্ছে আমাদের হাতে রয়েছে যেটা, সেটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এক্সপেন্সটা ডেবিট হবে, সাপ্লাইজ ক্রেডিট হবে। চার্জ ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 5% পার ইয়ার। প্রতি বছর আমাদের 5% করে ইন্টারেস্ট এক্সপেন্স ধরতে হবে, ডেপ্রিসিয়েশন ধরতে হবে ইকুইপমেন্টের উপর। এখানে ইকুইপমেন্ট হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকার উপর 5% করতে হবে ইয়ারকে এবার ভাগ করতে হবে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে আমাদের ফার্স্ট কোয়ার্টারেরটা বের হবে। 50% ইন্টারেস্ট অন নোটস পেয়েবল একুরেট বাট ওয়াজ নট পেইড। এবার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে। কার ওপর? নোটস পেয়েবলের ওপর। নোটস পেয়েবল কত টাকা? 45,000 টাকা। এই 45,000 টাকার উপর 15% ইন্টারেস্ট ধরবে, সেটাকে আবার 3 দিয়ে ভাগ করলে 1 কোয়ার্টারেরটা 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করবে। তারপরে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 4,800, 4,800 টাকা ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হওয়ার ফলে প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যাবে ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ওয়াইজেস ইকুয়ার্ড বাট নট পেইড। ওয়াইজেস পেইড করা হয় নাই, সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে কি? ওয়াইজেস এক্সপেন্স ডেবিট আর ওয়াইজেস পেয়েবল ক্রেডিট। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল আনকালেক্টেবল। অর্থাৎ এই 5% অ্যাকাউন্ট রিসিভেবল কী করা যাবে না? আদায় করা যাবে না। এটার আমরা কী করব? জার্নাল করব। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন 31st March 2004। 2014 সালের 31শে মার্চের জন্য কী করতে হবে? এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা তোমরা তৈরি করবে। আগের যে অ্যাডজাস্টিং এন্ট্রি, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিটার সাথে মিল রেখে এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো। তোমরা বাসায় এটা করবে
এবং করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের এই যখন এই অনলাইন ক্লাসটি আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে, আমাদের গ্রুপে দেওয়া হবে, আমাদের মেসেঞ্জারে দেওয়া হবে, যখন তোমার এই বুঝতে সমস্যা হবে অথবা তোমার কাছে যদি কোনোটা খুব বেশি কষ্টসাধ্য মনে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো, অথবা আমাকে মেল করে জানাতে পারো, অথবা আমাকে ফোন করেও তুমি তোমার প্রবলেমের কথা জানাতে পারো। আমরা চেষ্টা করবো সেই প্রবলেমের সমস্যার সমাধান করে তোমাকে আবার পরবর্তী ক্লাসে সহজবোধ্যভাবে যেন ক্লাসটি করতে পারো সেইটার জন্য সহায়তা করা। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সরকারি অন্য কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।